আজ থেকে প্রায় ৬,৬০,০০,০০০ বছর আগের কথা। পৃথিবীর সঙ্গে ধাক্কা লেগেছিল একটা বিশাল বড় অ্যাস্ট্রয়েড। এর ধাক্কার পরিমাণ এতটাই বেশি ছিল যে আপনি এর তুলনা হিরোশিমা আর নাগাসাকিতে ফেলা ওই রকমই আরও ১০০ কোটি পরমাণু বোমার সঙ্গে তুলনা করতে পারেন। আর এই বিশাল ধাক্কাতে পুরো পৃথিবী থেকে ডাইনোসর এক নিমেষে মুছে গিয়েছিল। কিন্তু আপনার মনে কখনো প্রশ্ন জেগেছে যে বিস্ফোরণে ডাইনোসরের মতো বিশাল বিশাল প্রাণীরা এক নিমেষে জাস্ট ধ্বংস হয়ে গেল, তাদেরই যুগে আরও ছোট ছোট ক্ষুদ্র প্রাণীরা বেঁচে থাকলো কি করে? কি এমন তাদের কৌশল ছিল যে তারা ডাইনোসরের থেকে ছোট প্রাণী হয়েও এই বিশাল ধ্বংসের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পেরেছিল? নমস্কার বন্ধুরা, আমি সুজন, আর আজ সেই ধ্বংসলীলা নিয়ে আবারও কথা বলবো, যে ধ্বংসলীলায় পুরো ডাইনোসর এই পৃথিবী থেকে মুছে গিয়েছিল। কিন্তু আজ একটু অন্যভাবে, আজ ডাইনোসর নিয়ে নয়, আজ কথা বলবো সেই সমস্ত ক্ষুদ্র প্রাণীদেরকে নিয়ে যারা ডাইনোসরের থেকে আকারে ছোট হয়েও এই বিশাল বিস্ফোরণের হাত থেকে নিজেদের প্রজাতিকে বাঁচাতে পেরেছিল। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ পৃথিবীর যে জায়গায় ঠিক মেক্সিকো রয়েছে তার ঠিক উপকূলেই আজ থেকে ৬,৬০,০০,০০০ বছর আগে একটা বিশাল বড় অ্যাস্ট্রয়েড এসে আছড়ে পড়ে। এই অ্যাস্ট্রয়েডটি এতটাই বড় ছিল যে এর আকার প্রায় ১০ কিলোমিটার, আর এর ধাক্কা এতটাই জোরে ছিল যে আপনি এর সঙ্গে প্রায় ১০০ কোটি পরমাণু বোমার বিস্ফোরণের সঙ্গে তুলনা করতে পারেন। এই বিশাল আঘাতে চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, পুরো বড় বড় সমুদ্রেতে বিশাল বিশাল সুনামি উঠতে থাকে, এমনকি বাতাসে কালো ছাই এবং পাথরের গুঁড়ো এমন বিশ্রীভাবে ছড়িয়ে পড়ে যে সূর্যের আলো পর্যন্ত পৃথিবীতে আসতে পারছিল না। ঠিক এই পরিস্থিতিতে পৃথিবী অত্যাধিক গরম হয়ে ওঠে, বাতাসের সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আগুন। চারিদিকে পড়ে থাকে শুধু মৃত ডাইনোসরের লাশ আর অর্ধ গলিত অর্ধ জলা পশু পাখির দেহ। এই গ্রহাণু বা অ্যাস্ট্রয়েডটির আঘাত এতটাই জোর ছিল যে পৃথিবী থেকে প্রায় 4/3 প্রাণী প্রজাতি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, আর তাদের মধ্যে একটা ছিল ডাইনোসর। তবে এত বড় ধ্বংসলীলার পরেও, যেখানে ডাইনোসর মুছে গিয়েছিল পৃথিবী থেকে, তারপরেও কিছু কিছু স্তন্যপায়ী প্রাণীরা এমন ছিল যারা নিজেদের অস্তিত্ব ওই চরম পরিস্থিতির মধ্যে দিয়েও টিকিয়ে রাখতে পেরেছিল। কিন্তু প্রশ্নটি হলো যে তারা কারা? ডাইনোসরের সমসাময়িক কালে ডাইনোসরই শুধুমাত্র এমন প্রাণী ছিল না যে যারা এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, তাদের সঙ্গে আরও বহু ক্ষুদ্র প্রাণীরাও এই পৃথিবীতে বাস করত। এই বিশাল বড় ধ্বংসের পরে যে সমস্ত পশু পাখিরা বা যে সমস্ত প্রাণীরা এই ধ্বংসের হাত থেকে বাঁচতে পেরেছিল, তাদের মধ্যে একটি অন্যতম প্রাণী ছিল পার্গাটোরিয়াস। এই পার্গাটোরিয়াস প্রাণীটি দেখতে ঠিক আজকেকার দিনে কাঠবিড়ালির মতো, আর এদেরকেই পৃথিবীর সবচেয়ে পুরনো প্রাইমেট বা বানর জাতীয় প্রাণী হিসেবে ধরা হয়। গ্রহাণুর আঘাতে যে সমস্ত ডাইনোসর এই পৃথিবীর বুক থেকে চিরকালে মুছে গিয়েছিল, তাদের মধ্যে অন্যতম কিছু ডাইনোসর ছিল, যেমন ধরুন ট্রিনোসরাস বা ট্রাইসরাস। এরা তাদের প্রতিবেশী ডাইনোসরের সাথেও চিরকালে মুছে যায়। কিন্তু পার্গাটোরিয়াসের মতো ক্ষুদ্র প্রাণীরা দিব্যি সেই চরম পরিস্থিতিতেও বেঁচে থাকতে পেরেছিল। তাদের প্রধান খাবার ছিল বাদাম এবং ফলের বীজ জাতীয় খাবার, যা খেয়ে তারা দিব্যি ওই চরম পরিস্থিতির মধ্যে দিয়েও বেঁচে থাকতে পেরেছিল। তারা জাস্ট বাইরে এসে খেত আর গর্তের মধ্যে পালিয়ে যেত। এছাড়াও সেই সময় আরও একটা প্রাণীর কথা জানা যায়, এদের নাম ডিডলফোডন। আজকের দিনে যেমন আমরা বিড়াল দেখি, ঠিক বিড়ালের আকৃতির বা বিড়ালের মতো দেখতে এই প্রাণীটি তখনও চরম পরিস্থিতির মধ্যে দিয়ে বেঁচে থাকতে পেরেছিল। এই ডিডলফোডনরা প্রধানত মাংসাশী ছিল। তারা বিভিন্ন ধরনের ছোট ছোট পোকা আর চারিদিকে পড়া মরে থাকা ডাইনোসরের দেহে থেকে মাংস খেয়ে দিব্যি তারা সেই চরম পরিস্থিতির মধ্যে দিয়েও নিজের প্রজাতিকে টিকিয়ে রাখতে পেরেছিল। কিন্তু শুধুমাত্র যে তাদের এই সমস্ত গুণের জন্য তারা এই চরমতর পরিবেশে টিকে থাকতে পেরেছিল এমন কিন্তু না। তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য ছিল যার সাহায্যে তারা ওই চরম পরিস্থিতির মধ্যে দিয়েও খুব ভালোভাবে বেঁচে থাকতে পেরেছিল। কিন্তু সেগুলো কি, তাই তো চলুন জেনে নেওয়া যাক। ক্রিটোসিয়াস যুগে যে সমস্ত বিশাল বিশাল প্রাণীরা বাস করত, তাদের কাছে এই পার্গাটোরিয়াস, ডিডলফোডন এরা একটা ইঁদুরের মতো ছিল। গ্রহাণুর আঘাতে যখন চারিদিকে সবকিছুতে দাউ দাউ করে আগুন জ্বলছিল এবং পৃথিবীর চারিদিকে অন্ধকারে ছেয়ে যায় এবং সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতেই পারছিল না, এর ফলে গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়া
বা ফটোসিনথেসিস সার্ভিস পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই রকম প্রতিকূল আবহাওয়ায় বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র স্তন্যপ্রায়ীরা তাদের দেহের ক্ষুদ্র গঠনের জন্য খুব ভালোভাবেই এমন পরিস্থিতির হাত থেকে ভালোভাবে রক্ষা পেয়েছিল। এছাড়া আরও একটা বড় ব্যাপার হলো বংশবিস্তার, যেখানে বড় বড় দেহের প্রাণীরা বংশ বিস্তার করতে অনেক বেশি সময় লাগায়, সেখানে ছোট দেহের প্রাণী বা ছোট আয়তের প্রাণীরা অনেক কম দিনের মধ্যে অনেক বেশি বংশ বিস্তার করতে পারে। যেমন ধরুন একটা টিরেক্স, তার প্রজনন সময় পৌঁছতে প্রায় 20 বছর সময় লেগে যায়, আর পর্গাটোরিয়াস জাতীয় প্রাণীরা প্রায় 20 দিনেই অনেক বংশ বিস্তার করতে পারত। এইভাবে তারা এমন পরিস্থিতির মধ্যে দিয়েও নিজের প্রজাতির ঐতিহ্যকে টিকিয়ে রাখতে পেরেছিল। তবে এই সমস্ত প্রাণীদের বেঁচে থাকার পিছনে তাদের খাদ্য তালিকা একটা অনেক বড় ভূমিকা পালন করে। ডিডেলফোডন বা পর্গাটোরিয়াসরা তাদের সামনে যা কিছু পেত তাই খেত, কিন্তু ডাইনোসররা নিজেদেরকে এমন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি, যার জন্য তারা পুরোপুরি পৃথিবীর বুক থেকে হারিয়ে যায়। কিন্তু এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরা পেরেছিল। তারা তাদের সামনে যা কিছু পড়ে থাক, তা সে মাংসাশী হোক বা তৃণভোজী হোক, যা কিছু পাক তাদের সামনে তারা তাই খেয়ে ওই চরম পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়ে দিতে পেরেছিল, যার জন্যে তারা ডাইনোসরের মতো এই পৃথিবীর বুক থেকে হারিয়ে যায়নি। এই সমস্ত কারণে ডাইনোসররা মারা গেলেও তাদের থেকে ছোট ছোট প্রাণীরা দিব্যি সেই চরম পরিস্থিতির মধ্যে দিয়ে ঘুরে ফিরে বেঁচেও ছিল, আর তাদের বংশ বিস্তারটাকে আগিয়েও নিয়ে গিয়েছে। আর এরপরেই তো আমাদের পৃথিবী আবার তার নতুন চেহারায় ফিরে আসে। ধীরে ধীরে নতুন গাছ জন্মাতে থাকে, পৃথিবীর তাপমাত্রা যেটা প্রচুর হারে বেড়ে গিয়েছিল সেটা আস্তে আস্তে কমে আসতে থাকে, এবং আবারও নতুন প্রজাতির প্রাণীর সৃষ্টি হতে থাকে। আবারও আস্তে আস্তে পৃথিবী তার ক্ষত পূরণ করে ধীরে ধীরে নিজের ছন্দে ফিরে আসতে থাকে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে আপনারা জানতে পারলেন যে ক্ষুদ্র দেহের প্রাণীরা কিভাবে ডাইনোসরের মতো পৃথিবী থেকে হারিয়ে না গিয়ে নিজেদের ঐতিহ্যকে বহন করে রাখতে পেরেছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাও।